আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি ভালো আছেন সকলেই। অফিস শেষে পড়ন্ত বিকালে সারা বিশ্বের বর্তমান যে পরিস্থিতি, কিছুদিন আগেও পার্শ্ববর্তী দেশ থেকে যেরকম হুমকি টুমকি আসছে, রাষ্ট্রপ্রধানরা পার্শ্ববর্তী রাষ্ট্রপ্রধানরা যেরকম কথা বলছে, তাতে বাঙালি জাতি হিসাবে আমাদের যে ঐতিহ্য আছে, আমরা যে গর্বিত, ব্রিটিশের বিরুদ্ধে বাঁশের কেল্লা নিয়ে লড়া জাতি আমরা। পরাধীনতা কি সেটা আমরা বুঝি না, মানি না। দল মত জাতি গোষ্ঠী পেশা শ্রেণী নির্বিশেষে বাঙালি লড়েছে যুগ যুগ ধরে উপনিবেশিকের বিরুদ্ধে। তারই প্রেক্ষিতে আমরা অনেক সময় দাবি করে এসেছিলাম, আমাদের দেশের জন্য যেরকম নিরাপদ, দেশের সুনাগরিকের জন্য আন্তর্জাতিক মহলেও এর গ্রহণযোগ্যতা রয়েছে, অন্যান্য দেশ করছে। তার উপরে দুটি কথা বলি। সেটা হচ্ছে, বাংলাদেশের সর্বোচ্চ সংখ্যক সক্ষম ব্যক্তিদের আন্তর্জাতিক মানের সুনাগরিক এবং দায়িত্বশীল নাগরিক হওয়ার জন্য স্বল্পকালীন সামরিক প্রশিক্ষণ খুবই জরুরি বলে আমরা মনে করি। আমরা যদি বিশ্বের অন্যান্য দিকে তাকাই, তাহলে দেখব যে আমরা কোরিয়াতে আছে, সুইজারল্যান্ডে আছে, সিঙ্গাপুরে আছে, এবং স্বল্পকালীন বাধ্যতামূলক হলো সিঙ্গাপুর, আর সুইজারল্যান্ডে হচ্ছে নাগরিক ভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থা। সাউথ কোরিয়াতেও বাধ্যতামূলক। আর অন্যান্য দেশ আছে যেগুলা না বলি আমরা, নাপাকি দেশ, যেমন ইসরায়েল, তাদেরও বাধ্যতামূলক, কিন্তু এরা যুগের এত অসভ্য, প্রকৃতপক্ষে ওদের নাম নিতে ঘৃণা লাগে। একজন মানুষ হিসাবে জানি না আল্লাহর কাছে কি জবাব দিব, কিভাবে এর প্রতিবাদ করব। আজকে একটা ভিডিওতে দেখলাম যে কারেন্টের শর্ট দিয়ে ফিলিস্তিনিদের মারতেছে, খুবই কষ্টকর। যাক, আমরা যদি এই বিষয়টা একটু আলোচনা করি। অনেক দিন আগে একটা ড্রাফট লিখছিলাম আমি, এবং রিটায়ার্ড সামরিক অফিসারদের সাথে ডিওএসএসে কথাও বলেছিলাম, যেহেতু তারা ওই ব্যাপারে বিশেষজ্ঞ। প্রকৃতপক্ষে বাংলাদেশের সক্ষম নাগরিকদের স্বল্পকালীন সামরিক প্রশিক্ষণ দেওয়ার বিষয়টি সত্যিকার অর্থে গুরুত্বপূর্ণ। এটা জাতীয় নিরাপত্তা মোকাবেলা এবং নাগরিক সচেতনতা সব কিছুতে এর প্রভাব থাকবে বলে আমরা বিশ্বাস করি। যেমন জাতীয় জরুরি পরিস্থিতি সহায়তা, বন্যা, ঘূর্ণিঝড়। কারণ হচ্ছে, ফেনীতে যখন বন্যা হয়েছিল, তো আমরা স্কাউট করেছি ছোটোকাল থেকে, আমি এখনও ভুলি নাই, এবং এই শৃঙ্খলাটা জানি। পরবর্তীতে আপনি জানেন, আপনারা অনেকেই জানেন যে হ্যাম রেডিও অপারেটর নামে একটা সিস্টেম আছে, বিটিআরসির লাইসেন্স নিয়ে ওয়াকিটকি, বেজ রেডিও, এইচএফ রেডিও ইউজ করা যায়। সেটা তো আমার প্রশিক্ষণ আছে। আমরা ফেনীতে বড় একটা সাপোর্ট দিয়েছিলাম। তো প্রশিক্ষণ থাকলে কি হয়, ভয়ভীতিটা এবং থাকে না, এবং শৃঙ্খলার কারণে, নিয়ম জানার কারণে সহজেই করা যায়। যেমন আমি যখন ফেনীতে কাজ করতেছিলাম, পানির মধ্যে দাঁড়িয়েছিলাম, উল্টা দিক থেকে খরা স্রোতের মধ্যে একটি সাপ আসলো। তো আমি প্রশিক্ষণ থাকার কারণে আমার সাপটাকে, আমার 2 পায়ের নিচ দিয়েও দ্রুত চলে গেল, আমি ভয় পাইনি। তো প্রশিক্ষণের আসলে কোনো বিকল্প নাই, এটা আমরা জানি। তো যদি বাংলাদেশের সক্ষম নাগরিকদের আমরা সাময়িক প্রশিক্ষণের ব্যবস্থা করি, আলটিমেটলি এই জন্য বলছি করি, আমরা কিন্তু দেশের মালিক নাগরিক হিসাবে কথা বলি। এটাই বলতে হবে এতদিন পরে আমাদের। কারণ হচ্ছে, বিশ্বাসের জায়গাটুকু সত্যিকার অর্থে নষ্ট হয়ে গিয়েছে। কারণ হচ্ছে যে যুগ যুগ ধরে এই 56-55 বছরে আমরা যাকেই বিশ্বাস করেছি, একেবারে বাংলাদেশের সর্বোচ্চ মর্যাদা সম্পন্ন ব্যক্তি হোক, আর একটা মুরগিওয়ালা ধরেন আপনি, যিনি মুরগি বিক্রি করে, মুরগি ডেকে মুরগি মুরগি, তার কাছ থেকেও 20টা মুরগি কিনলে যদি বলেন যে ছিলে টিলে দেন, তাহলে দেখবেন যে 20টা মুরগির 40টা পাতো, পাবেন 30টা। ঠিক এইভাবে একবারে কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি না, কেউ দুঃখ পাওয়ালে আমার কিছু করার নাই।
সর্বোচ্চ ধর্ম শিক্ষা থেকে শুরু করে সব জায়গায় এটা বায়োলজিক্যাল একটা ফ্যাক্টর যে 10% মানুষ পৃথিবীতে আসবে কোনো আইন না থাকলেও অপরাধ করবে না, আর 10% আসবে একেবারে গলা কাটার আইন থাকলেও অপরাধ করবে। তো সেই প্রেক্ষিতে যদি বলি 10% মানুষ ছাড়া বাকি মনে করেন 10% তো অপরাধ করবেই না, আরও ধরেন 80% যদি আপনি ভালো করতে চান, 10% তো অপরাধ করবেই, তাহলে এই দায়িত্বটা রাষ্ট্রকে নিতে হবে। রাষ্ট্র মায়ের পেটে সন্তান আসার সাথে সাথেই রাষ্ট্রীয়ভাবে তাকে মূল্যায়ন করতে হবে, মর্যাদা দিতে হবে, তাকে সেবা দিতে হবে, প্রশিক্ষণের মাধ্যমে শেখানোর মাধ্যমে তাকে যোগ্য সোনাগরিক করে তুলতে হবে। তখনই জাতি মানবিক কল্যাণময় ও সমৃদ্ধশালী হবে বলে আমি বিশ্বাস করি। কারণ হচ্ছে পৃথিবীর 40টা দেশ ঘুরে আমার কাছে মনে হয়েছে যে এটাই বাস্তবতা। আচ্ছা, তাহলে কি হলো, যদি আমরা সক্ষম মানুষদেরকে সামরিক প্রশিক্ষণ, তাহলে তারা ঘূর্ণিঝড়, বন্যা, প্রাকৃতিক দুর্যোগে যেরকম কাজ করতে পারবে, মৌলিক আত্মরক্ষা ও শৃঙ্খলা তাদের মধ্যে আসবে, এবং রিজার্ভ ফোর্স হিসাবে দেশের ক্রান্তির লগ্নে কাজ করতে পারবে, এবং তরুণীদের মধ্যে নেতৃত্ব ও দেশপ্রেম তৈরি হবে। এখন বিষয় হচ্ছে এই কাজটা করতেই হবে আমাদের, এটা আর সময় নেই। আমরা মনে করি যে বাংলাদেশের যে বাজেট আছে, এটা ক্যালকুলেশনে এসেছিল যে বাংলাদেশের বাজেটের 1% টাকা খরচ হবে যদি আপনি বাংলাদেশের প্রায় সমস্ত মানুষকে যারা সক্ষম তাদেরকে সামরিক প্রশিক্ষণ দেওয়ান। তাহলে 1% টাকা বাংলাদেশের বাজেটের পরিমাণের খরচ হলেও লাভের অংশটা কিন্তু অনেক বেশি। কারণ হচ্ছে এই মুহূর্তে যদি আমরা চিন্তা করি, তাহলে মাদকের কারণে যুবক শ্রেণী প্রায় ধ্বংস। যে যখন একজন মানুষ একটা সামরিক প্রশিক্ষণ পাবে, তখন কিন্তু তার মধ্যে আমাদের সমাজের যে জঞ্জাল তা থেকে অনেক মুক্ত থাকবে বলে আমরা বিশ্বাস করি। আরেকটা বিষয় হলো, প্রশিক্ষণের মেয়াদকালটা সর্বোচ্চ 6 মাস, 3 মাস এভাবে করা যেতে পারে। এতে আপনার অন্যান্য যে লাভগুলো হবে, শারীরিক ফিটনেসগুলো থাকবে, ওদের মৌলিক সামরিক শৃঙ্খলাটা আসবে, প্রাথমিক চিকিৎসা যেটা থাকবে, এটা তো আমি একটু বললাম যে সাপ দেখেও ভয় পাইনি, সাপ ধরতেও পারবো। আর দুর্যোগ ব্যবস্থাপনা তো বললামই, মৌলিক নিরাপত্তা ও সিভিল ডিফেন্স এখানেও কাজ করবে। এখন কিভাবে এটা করানো যায়, যেমন মনে করেন আমরা মনে করি যে এসএসসি পাশের পরে এখানে 3 মাসের একটা গ্যাপ থাকে, এবং কারিকুলামটাও আসলে চেঞ্জ করতেই হবে। কারণ হচ্ছে যে চায়না এত উন্নতি করেছে, তারা ইউনিভার্সিটি বন্ধ করে দিয়েছিল প্রায়, আমাদের জাতীয় ইউনিভার্সিটিটাকেও বন্ধ করে দিয়ে এটাকে টেকনিক্যাল স্কুল, টেকনিক্যাল কলেজ, টেকনিক্যাল যাই বলেন আপনি, সম্পূর্ণ টেকনিক্যাল ট্রেনিংয়ে দিতে হবে হাতে কলমে। দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশে অনেকগুলো ডিপ্লোমা ইনস্টিটিউশন আছে যাদের প্রত্যেকটা ফ্যাকাল্টিতে পর্যাপ্ত পরিমাণের যন্ত্রপাতি থাকার পরেও ওদেরকে ধরতেও দেওয়া হয় না। অথচ কোরিয়াতে কোনো একটা ফ্যাকাল্টি থেকে যখন বের হয় ছাত্ররা পাশ করে, ইন্ডাস্ট্রি রেডি থাকে, সে যে সাথে সাথেই প্রোডাকশন করা শুরু করে দিতে পারে। আমাদের দেশে সেটা চালু করতেই হবে, এটা যুগের চাহিদা, বর্তমানে এটা জনদাবিতে পরিণত হয়েছে। যেমন কলেজ বিশ্ববিদ্যালয়ের ঐচ্ছিক কোর্স হিসাবে আপনি চালু করতে পারেন বিদ্যমান প্রোগ্রাম, যেমন ন্যাশনাল কোড, নানান যে এগুলো থাকে প্রশিক্ষণের বিষয়গুলো থাকে আর্মিদের সাথে, ওটার সাথে মার্চ করতে পারেন। আরেকটা বিষয় হলো আপনার এখানে নারী পুরুষ উভয়কেই সমান সুযোগ দিতে হবে যারা ইচ্ছুক। বাধ্যতামূলক বাংলাদেশে করার প্রয়োজন নাই, ইচ্ছুকদের করতে হবে। কারণ হচ্ছে এখানে কোয়ামি মাদ্রাসার অনেক মেয়েরা আছে, তারা তো অবশ্যই এখানে আসতে পারবে না। তবে আমি মনে করি যে আর্মিদের যে মেয়েরা আছে, আমাদের মায়েরা, আর্মিদের মেয়েরা, নারীরা বাংলাদেশের নারীদেরকেও অন্তত 2 মাসের 3 মাসের কোর্স হলেও করানো উচিত বলে আমরা মনে করি। তাহলে মায়েদের মধ্যেও নিয়ম শৃঙ্খলা, নিয়মবর্তিতা এবং তার সন্তান পালনে এবং তার জরুরি প্রয়োজনে, যেহেতু মায়েরাই সবসময় ঘরে থাকে, বয়স্ক মা বাপ বা বয়স্ক মানুষ বা বাচ্চাদেরকে ওনারাই বেশি টেক কেয়ার করে। দুর্যোগ ব্যবস্থাপনা, উদ্ধার কাজ, আশ্রয়কেন্দ্র পরিচালনা করা এবং জরুরি স্বাস্থ্যসেবা
এই প্রশিক্ষণের জন্য উপকৃত হবে। আর এখানে আসলে অনেকেই কিছু ঝুঁকির কথা বলেছেন, কারণ হচ্ছে আমরা কিন্তু এই বিষয়টা নিয়ে কাজ করেছি। আজকে যে ভিডিওটা আসলে ওভাবে করার সময় হয় না কর্মব্যস্ততার কারণে। আমরা লেফটেন্যান্ট কর্নেল লেভেলের রিটায়ার্ড অফিসারদের সাথে আলোচনা করেছি, যারা আমাদের খুবই কাছের। তারা আবার কিছু ঝুঁকির কথা বলেছে, যেমন রাজনৈতিক অপব্যবহার। অবশ্য আমরা এটার সাথে একমত নই, কারণ হচ্ছে তারা তো নিরস্ত্র থাকবে, তাহলে রাজনৈতিক অপব্যবহার কেমনে হবে? অতিরিক্ত সমীকরণ যেটা বলছে যে এটা আসলে ঠিক নয়। অর্থনৈতিক চাপ, ওটা তো আমি আগেই বলে দিলাম যে 1% টাকা খরচ হবে বাজেটের যদি সর্বোচ্চ সংখ্যক মানুষকে সামরিক প্রশিক্ষণ দেওয়ান, তার মানে এটাও কোনো বিষয় না। এবং সদিচ্ছা ও তদারকি সঠিক জরুরি, এটা হলো মূল বিষয়। যে আমরা মনে করি আজকে 56 বছরের স্বাধীনতার পরে বাংলাদেশের মানুষের চিন্তা চেতনা, ইচ্ছা, আকাঙ্ক্ষা, অভিজ্ঞতা, মতামত, কল্পনা এবং চিন্তা শক্তির বাস্তবায়নে দেশে ঘটেনি। মনে করছিলাম 10 মিনিটে শেষ করে দিব, তবে আর বাড়াবো না, ঠিক 15 মিনিটে শেষ করে দিব। প্রকৃতপক্ষে এদেশের মানুষের চিন্তা চেতনা, আকাঙ্ক্ষা, অভিজ্ঞতা, মতামত এবং তাদের কল্পনা, এর ভিত্তিতেই আপনার এই রাষ্ট্রটা পরিচালনা করতেই হবে। আমরা দেখছি যুগ যুগ ধরে সর্বোচ্চ সংখ্যক শিক্ষিত মানুষ। আরও যদি একটু বুঝাইয়া বলি, স্বাধীনতা উত্তর এই পর্যন্ত কোনো ব্যক্তি, গোষ্ঠী, পরিবারের উপরে এই দেশটা চলেছে। 2006 সালে আমি বলেছিলাম কোনো একটা জায়গায়, মানে বিতর্কের একটা রাজনৈতিক টেবিলে, রাজনৈতিক মঞ্চে, যে আমি আসলে কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি না, আর কষ্ট পেলে আমার কিছু করারও নেই। যে রাষ্ট্রবিজ্ঞান যেভাবে বলে, সদ্য স্বাধীনতাপ্রাপ্ত দেশে যে নিয়মে দেশটা শাসন করতে হয়, সেভাবে আমাদের দেশটা আসলে সরকারি গঠন হয়নি জাতীয় সরকারের মতো করে। যে ভিত্তিতে দেশটা স্বাধীনের জন্য মানুষ নেমেছিল, জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, দর্শিত হয়েছে, তার সুফলটাও আসেনি। এবার নির্বাচনে যে আমার যে অভিজ্ঞতাটা হলো, যে সর্বোচ্চ সংখ্যক মানুষ কিন্তু এদেশে পরিবর্তন চায়। সেক্ষেত্রে সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো ঐক্যের অভাব। ঐক্য গঠন করতে হবে। এবং আরও যদি একটু বুঝাই বলি, ঐক্যের অভাবে একেবারে স্বাধীনতা উত্তর থেকে অদ্য আমরা যতবার গণ আন্দোলন বা গণ অভ্যুত্থান যাই বলেন, এরশাদ সাহেবকে বিদায় করা, বিগত আওয়ামী লীগের সরকারকে বিদায় করা, এর আগেও বিভিন্ন রাজনৈতিক সরকারকে চাপে রেখে বিদায় করা, এগুলো কিন্তু এদেশের সাধারণ মানুষ করেছে, যারা খেটে খাওয়া মানুষ। আমি বিশ্বাস করি জুলাই আগস্টে আমরা তো মাঠে ছিলাম, আপনারা যারা মাঠে ছিলেন আপনারাও জানেন, এখানে সর্বোচ্চ সংখ্যক মানুষ কিন্তু কোনো পদ পদবি, মানে এমপি মন্ত্রী সুবিধার জন্য কিন্তু তারা মাঠে নামেনি। আমরা মনে করি যে আমার গবেষণা থেকে যেটা এসেছে, যে এখনই প্রকৃতপক্ষে সময়, যা হয়েছে তো হয়েছে, ভুলগুলোকে আমরা নর্দমায় ফেলে দেই, ভালো জিনিসগুলোকে নিয়ে আমরা বর্তমান ও আগামীর বাংলাকে মানবিক, কল্যাণময়, সমৃদ্ধশালী করতে ওই সিঁড়িতে উঠি। আর 2 মিনিট আছে। বিষয়টা হচ্ছে, তাহলে কি করতে হবে? আজকের শিশুকে রাষ্ট্রীয়ভাবে মায়ের গর্ভে আসার সাথে সাথে তাকে স্বাস্থ্যসেবা দেন, প্রশিক্ষণ দেন, লেখাপড়া করান। দেখবেন আগামী 40 বছরে এই বাংলাদেশটা দক্ষিণ এশিয়ার নেতৃত্ব দিবেই। কারণ হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বড় ডেল্টা আমরা, বদ্বীপ আমরা, এই জাতি একটু ভিন্ন জাতি। তো সেই জন্য আমি অনুরোধ করব যে সবার আগে করতে হবে, সকলকে মিলে এদেশে ঐক্য তৈরি করতে হবে, যারা সাধারণ মানুষ, এবং রাষ্ট্রকে বাধ্য করতে হবে, রাষ্ট্রের প্রধান প্রতিষ্ঠান সরকার প্রধান সহ তাদের ক্ষমতার বিকেন্দ্রীকরণ, এবং রাষ্ট্র পরিচালিত হয় যে সমস্ত সংস্থা অথবা প্রতিষ্ঠান দিয়ে, তাদের যে ক্ষমতা সেটাও বিকেন্দ্রীকরণ করতে হবে। আমরা গবেষণায় দেখেছি যে বাংলাদেশের বাতাস থেকে কত টাকা ইনকাম হয়, সমুদ্রের পানি থেকে, সীমানা থেকে কত টাকা ইনকাম হয়, এবং প্রত্যেকটা সংস্থা তার আয় ব্যয়ের হিসাব এই জাতিকে দিতে হবে। এটা পরিষ্কার এবং সহজ, স্বচ্ছ দিতেই হবে। আসুন, আজকে আর লম্বা করব না, যেহেতু 15 মিনিট হয়ে যাচ্ছে। আল্লাহ বাঁচিয়ে রাখলে আগামীতে আবারও কোনো একটা বিষয় নিয়ে কথা হবে।
সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।